নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় গল্পের খেলাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি শেওড়া দিঘির মাঠ সিরিজের দ্বিতীয় গল্প, আধার নামলে ভয় নামে। গল্পটির রচয়িতা স্বনামধন্য লেখিকা সুদেষ্ণা ঘোষ। লেখিকা প্রাণীবিদ্যা শাখায় স্নাতক স্তরে পড়াশুনো করেছেন। তার লেখালেখি শুরু হয় অনেক ছোট থেকেই। প্রথম লেখা গল্প তক্ষশিলা পত্রিকায় প্রকাশিত হয়। বর্তমানে অডিও স্টোরি জগতে লেখার কাজ করছেন। বেশ কিছু গল্প ইতিমধ্যে অডিও সম্প্রচারিত হয়েছে। নিজের লেখা একটি বই রয়েছে, এক মুঠো ল্যাভেন্ডার। রহস্য আর ভৌতিক থ্রিলারের প্রতি তার টানটা একটু বেশি। আশা করি তার লেখা আজকের গল্পটিও আপনাদের অনেক ভালোবাসা পাবে। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করছি আজকের আমাদের গল্প, আধার নামলে ভয় নামে। সঙ্গে থাকছি গল্পের সূত্রধর আমি দেবলীনা। কালকে ঘোষতার দোকানে ভূতের গল্পের আসরটা বেশ জমেছিল। সেদিন ঘোষতা আমাকে কোয়ার্টার অবধি পৌঁছে দিয়েছিল ঠিকই, কিন্তু একটা চাপা ভয় তখনও আমার মনের মধ্যে কাজ করছিল। রাতে শিবু আর গঞ্চা ছিল অবশ্য পাশের ঘরে, তবুও একটা গা ছমছমে শিরশিরে ভাব আসছিল মনের ভিতরে। সেটা নতুন জায়গায় আসার জন্যই হোক, নতুবা প্রথমবার ওই রকম ভূতের গল্পের আসরে ভূতের গল্প শোনার জন্যই হোক। আমার শোবার ঘরটাতে একটাই ছোট জানলা, সেটা দিয়ে তখনও বৃষ্টির ছাঁট আর ঠান্ডা বাতাস ঘরের মধ্যে আসছে, আর তাতেই ঘরটা ক্রমশ ঠান্ডা হয়ে উঠছিল। আবার নতুন জায়গাতে ঘুমের একটু বরাবরেরই সমস্যা, তাই মাসির বাড়ি, পিসির বাড়ি, এমনকি দাদার বাড়িতে গেলেও আমার রাত যাপন করার সৌভাগ্য কোনোদিনই হয় না। তবে এখানে এসে ভয়টা যেন একটু বেশি হচ্ছে। তার কারণটাও খুব স্বাভাবিক। একে নতুন জায়গা, তার উপর আবার প্রথম দিন এসেই এরকম একটা ভূতের গল্প শুনতে পাবো, সেই বিষয়ে তো আর একেবারেই প্রস্তুত ছিলাম না। তবে যাই হোক, ভূতের গল্প শুনে ভয় লাগলে বা রাতে ঘুম না এলেও, কিংবা অন্ধকারে নিজের ছায়া দেখে মনের মধ্যে ভয় হলেও, রাতের বেলা কিন্তু ভূতের গল্প শোনার মজাটাই আলাদা। তবে রবি মাস্টার, দিনুদা, হরিহরদা, ঘোষদা সব মিলিয়ে সেদিনের সে ভয়ানক পরিবেশের মধ্যে ওই ছোট্ট খুপড়ির দোকানের ভিতরে বসে রাতের ভৌতিক আড্ডাটা একেবারে মনে গেঁথে গেছে। প্রথম দিন এসেই যে এত সুন্দর গল্প বা আড্ডা দেওয়ার লোক জুটে যাবে, এটা স্বপ্নেও কোনোদিন ভাবিনি। বরাবরই আমি মুখ ছোড়া স্বভাবের, কিন্তু কিভাবে যে ওদের সাথে মিশে গেলাম তা আমি সত্যি নিজেও জানি না। আজ বিকেলেও সমস্ত কাজ সেরে একটু তাড়াতাড়ি চলে গেলাম ঘোষতার দোকানে। কাল থেকে বৃষ্টিটা কমেনি। দুপুরের দিকে একটু বেগ কমলেও বিকেল থেকে আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। দোকানে এসে দেখি দোকান একেবারেই ফাঁকা। মনে মনে ভাবলাম, আজকে হয়তো আর গতকালের মতো আড্ডাটা জমবে না, মনে হচ্ছে সবাই আসবে না। কিন্তু ঘড়ির কাঁটা 5:30 থেকে যেই 6টার দিকে এগিয়েছে, তখনই দেখি ছাতা মাথায় দিয়ে হাজির রবি মাস্টার আর গতকালকে সেই ভদ্রলোক। তিনি বলেছিলেন তার বাড়ি এখানে না, তিনি তার শ্বশুর বাড়িতে আছেন। শ্বশুরমশাইয়ের শরীর খারাপ আর কি সব জমি জমা সংক্রান্ত কাজের জন্য তিনি এখানে রয়ে গেছেন। আপাতত তিনি। কালকে ভদ্রলোকের নাম জানা হয়নি, তাই নিজে গিয়েই আলাপ জুড়লাম। আরে আমি তো ভাবলাম আজকে আপনারা হয়তো কেউ আসবেনই না। একই বাদলার আবহাওয়া, তার উপর আবার এই কাল বৈশাখীর ঝড় শুরু হয়েছে। আমি তো বেশ চিন্তায় পড়ে গেছিলাম যে সারাটা সন্ধে কাটাবো কি করে। যদিও ব্যাগে কয়েকটা গল্পের বই এনেছি, তবে সে তো বৈদ্যুতিক আলো ছাড়াই টিমটিমে লণ্ঠনের আলোয় পড়লে চোখে 12টা বেজে যেত। আরে ভায়া, আমরা হলাম গিয়ে গপ্পখোর বাঙালি। সকালবেলায় সূর্যি ওঠা থেকে পাটে বসা পর্যন্ত সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে সন্ধেবেলায় চায়ের দোকানে বসে আড্ডা না দিলে যে পরের দিনের কাজ করার খোরাকটা পাবো কি করে? তাই শত সমস্যা হলেও আড্ডায় আমরা ঠিকই উপস্থিত হব। আর তাছাড়া এই বাদলা দিনে ঘরে বসে শুকনো মুড়ি চিবোতে কারই বা ভালো লাগে বলো? তাই আমি রবি মাস্টারকে সঙ্গে করে নিয়ে চলে এলো। পিছনে অবশ্য দিনুদা আর হরিকাকা আসছে।
মানে মশাই, গতকাল সবার সাথে পরিচয় হলো, আপনার নামটা ঠিক জানা হয়নি। ভদ্রলোক হো হো করে হেসে তারপর বললেন, আরে দত্তবাবু, আপনি খামোখা এত বেশি চিন্তা ভাবনা করেছেন। আরে আমি নিতান্তই নগণ্য একজন মানুষ, আমার কোনো পরিচয়ই নেই ওই নামটুকু ছাড়া। আরে কি বলছেন আপনি? এই নরোত্তম, এককালে উনি তোমাদের ওই আকাশবাণী ভবন কাঁপিয়ে বেরিয়েছেন, আর এখন বলেন কিনা নিতান্তই নগণ্য মানুষ। আরে উনি শিল্পী মানুষ। আর এই যে চাটুর্যে মশাই, শুনুন, শিল্পী না সকলেই হতে পারে না, চাকরিটা সকলেই করতে পারে। শোনো নরোত্তম, উনি এককালে আকাশবাণী ভবনের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। উনি প্রথম রেডিওতে খবর পড়তেন, সারা বাংলার ঘরে ঘরে ছড়িয়ে যেত ওনার সেই ধারাভাষ্য, আর সবাই জানতো ওনার নাম জগন্নাথ চাটুর্যে। আরে বাপরে, এ তো সাংঘাতিক ব্যাপার। আর বলছেন কিনা কিছুই করি না। তবে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, আপনি চাকরিটা ছাড়লেন কেন? আর কি বলবো ভায়া, দুঃখের কথা। আসলে চাকরির সূত্রে কলকাতায় গিয়ে থাকতে হতো, তার উপর তখন আবার আমার বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না, ভাই বোনগুলো তখন ছোট, তার উপর আবার এমনিতেই আমাদের বাড়িতে পৈতৃক ব্যবসাপত্র জমি জমা রয়েছে। আমি বাড়ির বড় ছেলে হওয়ার দরুন সব বাড়ি দায়িত্ব এসে পড়লো আমার ঘাড়ে। তাই অগত্যা এক প্রকার ইচ্ছা না থাকলেও জোর করেই কাজকর্ম ছেড়ে দিয়ে চলে আসতে হয় গ্রামে। আমি ফিরে আসার মাস কয়েকের মধ্যেই বাবা মারা যান। তারপর আর কলকাতায় যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। তারপর বিয়ে করলাম। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, গ্রামের দিকে লোকজন এখনও ভাবে বাড়ির জমি জমা ব্যবসাপত্র দেখলেই মোটা টাকার উপার্জন করা যায়। ওরা শিল্প জিনিসটা খুব একটা তেমনভাবে বোঝে না। সেসব অনেক দিনের কথা, তবে সে কথা থাক। চলো বরং ঘোষদার দোকানের ভিতরে গিয়ে এক কাপ করে চা নি, আর তার মধ্যে আশা করি দিনুদা আর হরিকাকা চলে আসবে। আমরা তিনজন দোকানের ভেতর ঢুকে মাটির ভাঁড়ে চা নিয়ে তাতে চুমুক দিতে যাব, সেই সময় দেখি দিনুদা আর হরিকাকা এসে হাজির। আমি বলছি, গতকাল রাত্রিরে ভালো করে ঘুমোতে পেরেছিলেন তো? যতই হোক নতুন জায়গা বলে কথা। আমি আর কি বলি কিছু ভেবে পেলাম না, কারণ নতুন জায়গায় এসে প্রথম দিন ভূতের গল্প শুনে আমারও কোনো মতে ভালো করে ঘুম হয়নি, আর অনেক রাত পর্যন্ত মনের মধ্যে সেই গল্পগুলোই বারবার ঘোরাফেরা করছিল আমার। কিন্তু সকলের সামনে এই সমস্ত কথা বললে মান সম্মান আর কিছু থাকবে না, তাই অনিচ্ছা সত্ত্বেও অবশেষে মিথ্যের আশ্রয় নিতে হলো। হ্যাঁ, তবে একেবারে নতুন জায়গা তো, তাই প্রথম একটু অসুবিধা তো হবেই, ওই আর কি। তা আপনি আসার আগে ঘরে একজন থাকতেন, তাও কয়েক বছর হয়ে গেল। তখন আমি সবে মাত্র একটা চায়ের দোকান খুলেছি। ওই মাস্টার বদলি হয়ে যাওয়ার পর মাঝের অনেক বছর অবশ্যই ঘরটা ফাঁকাই ছিল। আর এখন আপনি এসেছেন, বিকেল বেলার আড্ডাটাও বেশ জমেছে। তবে কালকে অনেক দিনের পর গল্পের আড্ডাটা কিন্তু বেশ ভালোই জমেছিল, কি বলো ঘোষদা? হ্যাঁ, সে আর বলতে। তা ঠিক বলেছ জমি মাস্টার, কাল তো রাইতে ডরের সইতে বাইরে যাইতে পারিনি গা। সে কি, তাহলে ঘরেই সেরে ফেললেন? দিনুদা আবার একটু চটেই গিয়ে বললেন, চল হতো ভাগা, আমাকে কি তোমার কাপুরুষ লাগে? শুনো, এই শরীরেই আমাকে সব জমি জমার ধাইন চাইল বস্তা গো মাথায় লইয়া যাইতেছি আইতেছি। আরে দিনুদা, এই তো আপনি আবার ভুল করছেন। নতুন মাস্টারের সামনে আবার ঢাকাই বাংলায় কথা বলছেন। এই না, কোনো সমস্যা নেই। সমস্ত ভাষাই তার নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে সুন্দর, তাই না? আর সবচেয়ে বড় কথা, উনি যে ভাষায় কথা বলে স্বচ্ছন্দ বোধ করবেন সেই ভাষাতেই তো বলা উচিত, এতে আমি কিছুই ভাববো না। দিনু সাঁতরা একেবারে কান এঁটো করা হাসি এসে বললেন, এই দেখছেন তো আমাকে মাস্টার কত বড় দিল দরিয়া মনের মানুষ। যাইত বাবা, বড় চাপ মুক্ত হইলাম, এখন দুটো কথা কইয়া শান্তি পাইব। আচ্ছা ঘোষদা, আপনি কাল বললেন না যে একটা ভালো গল্প রয়েছে আপনার কাছে, ওইটাই বলুন না আজকে। এমনি তো বাইরে এক নাগাড়ে বৃষ্টি পড়ছে, তার উপর আবার ঝুপ করে সন্ধ্যা নেমে গেল 7 তাড়াতাড়ি। এমন আবহাওয়ায় ভূতের গল্প বলে মন্দ লাগবে না, আপনারা কি বলেন?
এই ঘোষ, তুই শুরু কর দেখি। আর তাছাড়া গতকাল আমি তো আমার জীবনে ঘটে যাওয়া ভূতের গল্পটা বললাম, আজকে না হয় ঘোষই বলুক। তারপরে সবাই সমস্বরে হ্যাঁ হ্যাঁ তাই হোক করে উঠলো আমার কথায়। হ্যাঁ হ্যাঁ ঘোষদা, আজ কিন্তু তোমার পালা। তবে হ্যাঁ, গল্প শুরু করার আগে 1 কাপ গরম চা আর তোমার সেই বিখ্যাত মুড়ি মাখাটা চাই কিন্তু। সত্যি কথা বলতে ও দুটো না হলে গল্পটা ঠিক জমে না। আচ্ছা আচ্ছা। এরপর মিনিট খানেকের অপেক্ষা, তারপরই সবার জন্য মুড়ি মাখা আর গরম চা এসে গেল। আর ঠিক তখনই কাকতালীয়ভাবে বাইরে বৃষ্টির বেগটাও যেন বাড়তে আরম্ভ করলো। ঘোষদা দোকানের সামনের ছাপড়টা নিচে নামিয়ে দিল। গতকালের মতোই টিমটিমে লণ্ঠনের আলোয় শুরু হলো গল্প। ঘটনাটা আজ থেকে প্রায় 22-23 বছর আগেকার, বুঝলেন। তবে সেই ঘটনাটা আমার জীবনের মোড়টাই সম্পূর্ণ রকম বদলে দিয়েছিল। সত্যি কথা বলতে সেদিন যেটা ঘটেছিল আমার সঙ্গে, সেটা আগে কোনো দিন ঘটেনি। আমি কোনোদিনই কোনো রকম ভূতে বিশ্বাস করতাম না, জানেন। ছোট থেকেই বরাবর আমার ডান পিঠে স্বভাব হওয়ার দরুন মনে হতো যে ভূত শুধুমাত্র মানুষের কল্পনা, তাছাড়া আর কিছুই নয়। কিন্তু সেই দিনের পর থেকে আমি বেশ ভালোই অনুভব করতে পারি যে ভূত বলে সত্যি কিছু জিনিস আছে এবং তারা আমাদের চারপাশে সব সময় ঘুরে বেড়াচ্ছে। তবে বিষয়টা হচ্ছে, সবাই যে আমাদের ক্ষতি করতে চায় সেটা সব সময় নয়। কেউ কেউ কখনো কখনো আমাদের প্রাণও বাঁচায়। এই ধরুন, আমি যদি বলি, এখন এখানে আমরা যে বসে আছি, আমাদের চারপাশেও হয়তো কোনো না কোনো অশরীরীর অস্তিত্ব রয়েছে, কিন্তু তার অনুমতি না থাকায় আমরা হয়তো চট করে তাকে অনুভব করতে পারছি না। এই ধরুন, ঠিক আমাদের পাশে কিংবা হয়তো আপনার পিছনে, নতুবা সেও আমাদের মতন আমাদের পাশে বসেই গল্প শুনছে। কথাটা বলার সাথে সাথেই বাইরে প্রচণ্ড জোরে একটা বাজ পড়া শব্দ শুনতে পেল। মোমবাতির শিখাটাও তার তীব্র শব্দের আওয়াজে অল্পক্ষণ কেঁপে আবার স্বাভাবিক হয়ে গেল। সেটা ছিল শীতের আগের সময়। ওই সদ্য কালী পুজো মিটেছে, সন্ধে নামলেই বাতাসে শীতের আমেজ। তখন প্রথম বাবার সাথে দোকানে বসতাম। বয়স তখন বছর 19-20 হবে। একদিন বাবা বলল, বুঝলি কার্তিক, আমার বারুইপুরে একটা কাজ পড়ে গেছে। আসতে কয়েকটা দিন একটু সময় লাগতে পারে। রাত্রিটা তোর পিসির বাড়িতেই কাটাবো বলে মনস্থির করেছি। আসলে তুই তো জানিস, তোর পিসে মশাই হঠাৎ করে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। তাই এখন তার দোকান দেখাশোনা আমাকেই করতে হবে কটা দিনের জন্য আর কি। তা বাবা কার্তিক, তুই আমাদের দোকানটা কদিন সামলে নিস কেমন? আর শোন, দোকানে মালপত্র প্রায় শেষের দিকে। আমি তো আগামী পরশুদিনই বারুইপুর যাচ্ছি। তুই তার আগে বরং শহরের বড় বাজার থেকে দোকানের মালপত্রগুলো নিয়ে আসিস, না হলে আবার একদিন দোকান বন্ধ করে তোকে সেই শহরে ছুটতে হবে। তখন অবশ্যই আমাদের গ্রামের মোড়ে একটা মুদির দোকান ছিল। পরে বেশ কিছু সমস্যা টানাটানি হওয়ার জন্য দোকানটা বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলাম এবং অগত্যা আমাকে বসতে হলো স্টেশনের ছোট্ট একটা চায়ের দোকানে। তা যাই হোক, বাবাকে বললাম, ঠিক আছে বাবা, তোমার কোনো সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে পিসির বাড়ি যাও, পিসি মশাইকে দেখে এসো। আমি বরং কালকে সকাল সকাল বড় বাজারে গিয়ে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসবো। আশা করি কেনাকাটি করে রাত্রির মধ্যে বাড়ি ফিরতে পারবো। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। তুই কালকে বরং সকাল সকাল বেরিয়ে পড়বি। 2 বস্তা মালপত্র নিয়ে না হয় সেনডাঙ্গা থেকে গরুর গাড়িতেই চলে আসবি, কেমন? হ্যাঁ বাবা, তুমিও তো চিন্তা করো না তো। কিন্তু তবুও আমি বাবার কপালে একটা চিন্তার ভাঁজ দেখতে পাচ্ছিলাম। না রে কার্তিক, চিন্তা হচ্ছে একটাই, রাস্তাটা যে খুব একটা ভালো নয়। তুই কিন্তু একদম বেশি রাত করবি না বাবা।
যদি দেখিস ফিরতে সেরকম রাত হয়ে যাচ্ছে, তাহলে রাতটা না হয় কোথাও একটা কাটিয়ে পরের দিন সকালবেলা বাড়ি আসবি। কিন্তু রাতের অন্ধকারে ওই পথ দিয়ে মোটেই আসবি না, কেমন? তখন আমার কাঁচা বয়স, আর প্রথমেই বললাম ছোটবেলা থেকে ডান পিঠে স্বভাবের হওয়ার জন্য ভয় জিনিসটা চট করে আমার মধ্যে কাজ করতো না। তাই ভয়ের কথাতে খুব একটা আমল দিতাম না আমি। পরের দিন সকালবেলা বড় বাজার যাব বলে সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিলাম। শহরের বড় বাজার ছিল আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তখন অবশ্য গ্রামগঞ্জের দিকে এত বেশি গোলদারির দোকান ছিল না, তাই মোটামুটি যে কজন মুদির দোকান বা কাপড় চোপড়ের দোকান ছিল তারা সবাই বড় বাজার থেকেই মাল নিয়ে আসতো বেশ সস্তাতে। আর বরাবরই বড় বাজারের জিনিস বেশ ভালো, খদ্দেরও ভাল লাগে। তাই আমি সকাল সকাল দুটো ভাত ডাল মুখে দিয়েই বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরবো বলে। কিন্তু নারকেলডাঙ্গা স্টেশনে এসে দেখি ট্রেন প্রায় 3 ঘন্টা দেরিতে চলছে। ওই লাইনে কি যেন একটা সমস্যা হয়েছিল বুঝলে। আমি বেশ চিন্তাতে পড়লাম, কারণ বাড়ি থেকে স্টেশনের পথ হেঁটে হেঁটে আসতে প্রায় সময় লেগেছে 30 মিনিট মতন। তখন তো মনে করো পায়ে হাঁটা ছাড়া এত যোগাযোগ ব্যবস্থা ছিল না বাবা। তাই অগত্যায় মোটামুটি দূরত্বে আসা যাওয়াগুলো আমাদেরকে পায়ে হেঁটেই করতে হতো। আবার অতটা পথ হেঁটে যাব, সেই কথাটা ভেবেই মনের মধ্যে একটা কুড়েমি কাজ করলো। তাই অগত্যা 3 ঘন্টা স্টেশনে বসেই ট্রেনের জন্য অপেক্ষা করলাম। স্টেশনে বসে থাকার সময় বেশ কয়েক কাপ চাও খেলাম। অবশেষে প্রায় 3-3.5 ঘন্টার জায়গায় 4 ঘন্টা দেরিতে এলো ট্রেন। ট্রেনে যে খুব বেশি ভিড় ছিল তা বলা যাবে না। ওই মোটামুটি 2টো স্টেশন পার করার পরে জায়গা পেয়ে গেলাম বসতে। এখান থেকে ট্রেনে করে বড় বাজার পৌঁছাতে সময় লাগতো 2 ঘন্টা। ট্রেন থেকে যখন নামলাম তখন বিকেল 3টে বেজে গেছে। বড়জিয়া স্টেশনে নেমে মিনিট 15 হাঁটলেই বড় বাজার। একরকম ছুটতে ছুটতে গিয়ে সেখানে 2 বস্তা ভরে মুদিখানার মালপত্র নিতে নিতে ঝুপ করে কখন সন্ধ্যা নেমে গেল বুঝতেই পারলাম না। শীতকালে এমনিতেই তাড়াতাড়ি সন্ধে নামে, কিন্তু সেদিন যেন বড্ড বেশি তাড়াতাড়ি সন্ধেটা নেমে গেল। এমনিতেই শীতের মরশুম, তাই বাতাস বেশ ঠান্ডা। নাকের ডগায় ঠান্ডা লাগতেই নাকটা কেমন সর সর করে উঠল। মা অবশ্য থলিতে একটা মোটা শাল দিয়েছিল, সেটা ঠিক সময়ে বেশ কাজে দিল বুঝলে। মালপত্র নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশনে রাতের ট্রেনের জন্য অপেক্ষা করছি। হঠাৎই স্টেশন কর্তৃপক্ষ ঘোষণা করে বলল আজকে রাতের ট্রেনটা নাকি আর চলবে না। কলকাতার লাইনে নাকি ভীষণ রকম গন্ডগোল, তাই লাইনে কাজ হচ্ছে, সেই জন্য এখন ট্রেন চলাচল বন্ধ। সে কথা শুনে আমার তো রীতিমতো মাথায় বাজ পড়ার মতন অবস্থা। তখন মোটামুটি সন্ধ্যে 7:30 হবে। 2 বস্তা মালপত্র আর সঙ্গে বেশ কিছু বেঁচে যাওয়া টাকা রয়েছে, যেগুলোর হিসেব গিয়ে আবার বাবাকে বুঝিয়ে দিতে হবে। সেগুলো নিয়ে আমি আর কোথায় যাব, কারণ মুশকিলটা বাঁধলো ওই বড়জিয়া স্টেশন থেকে। ওই স্টেশন থেকে কিছুটা দূরে একটা শহরটা থাকলেও স্টেশন চত্বরের এলাকাটা মফস্বলের মতন। সুতরাং সারা রাত এই স্টেশনে একা বসে থাকতে হবে আমাকে। অগত্যা কিছু ভেবে না পেয়ে স্টেশন মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আগে দাদা বলছিলাম যে এখান থেকে হাসানখালি যাওয়ার কোনো গাড়ি পাওয়া যাবে? টিকিট কাউন্টারের ভেতরে বসে থাকা ভদ্রলোক একবার আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে তার চোখে আটা মোটা সোনালি ফ্রেমের চশমাটা তুলে নিয়ে বললেন, আগে অবশ্য একটা বাস এখান দিয়ে যেত, কিন্তু এখন সেটা বন্ধ। আপাতত এখান থেকে হাসানখালি যাওয়ার কোনো গাড়ি তুমি পাবে না হে খোকা।
তারপরে আমার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে হতভম্ব ভাবটাকে বুঝতে পেরে তিনি বললেন, তবে স্টেশনের ওই দিকের ধার থেকে রিক্সা করে তুমি চলে যেতে পারো। সেখানে অবশ্য আজকে রাতের থাকার জায়গাও তুমি পেয়ে যেতে পারো। আমি তখন নিজেই বুঝতে পারছিলাম না যে কি করব। হঠাৎ করে মনে পড়ল এই বড় বাজারের কাছেই আমার এক বন্ধুর বাড়ি। ছোটবেলায় হাসানখালি গ্রামে থাকতো ওরা, কিন্তু ওদের পারিবারিক কী সব সমস্যার কারণে ওরা সপরিবারে গ্রাম ছেড়ে চলে আসে এই শহরে এসে ওরা এই শহরের নিবাসী হয়। মাথায় খানিকটা চাপ দিতেই আমার মনে পড়লো ওদের ঠিকানাটা, কি যেন তুলা হ্যাঁ মনে পড়েছে, তুলাডাঙ্গা গ্রাম। বাবার নাম সুভাষ মিত্র। প্রায় 15 বছর বয়স অবধি আমার ওই বন্ধু মানে অমিও ওই হাসানখালিতেই ছিল, বুঝলে। তারপর আমি একবার ওই আমার বাবার সঙ্গে ওর দিদির বিয়েতে এসেছিলাম। রাস্তাটা যদিও স্পষ্ট খুব একটা মনে নেই, তবুও জিজ্ঞাসা করে চলে যেতে পারবো বলে মনে হচ্ছিল। ছেলেটার মনটা বড্ড বড়, পরোপকার করতে একেবারে পিছুপা হতো না, একেবারে নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়তো যাকে তাকে সাহায্য করার জন্য। আমিও আর সময় নষ্ট না করে দুটো হাতে দুটো মালপত্রে ঠাসা বস্তা নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পেছন থেকে হঠাৎ স্টেশন মাস্টার বললেন, এই ছোকরা, তুমি কিন্তু আজকের রাতটা কোনো ঘর ভাড়া করে থেকে যাও, আর ভুলেও যেন ওই বাঁশের জঙ্গলের রাস্তার দিকে যেও না, কেমন? আমিও কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? বাঁশের জঙ্গলের দিকে কি রয়েছে? দেখো বাবু, কি রয়েছে তা আমি জানি না, সবাই বারণ করে তাই আমিও তোমায় বারণ করলাম। এবার তুমি শুনবে কি শুনবে না সেটা তোমার ব্যাপার। এই বলে ভদ্রলোক চলে গেলেন। আমিও আর কথা না বাড়িয়ে বলেই বেরিয়ে এলাম স্টেশন থেকে। তখন আমার যতদূর মনে পড়ছে ওই অমিয়দের বাড়ি ওই বাঁশ বাগানের রাস্তাটা দিয়ে যেতে হবে। বাঁশ বাগানটা শেষ করলেই পড়বে তুলাডাঙ্গা গ্রাম। স্টেশনের বাইরে এসে দাঁড়িয়ে থাকা একটা ওই হাতে টানা রিক্সাওয়ালা, ওকে জিজ্ঞাসা করেছিলাম, কাকু বলছি যাবেন? কোথায় যাবেন বাবু? তুলাডাঙ্গা গ্রাম। পরপর 3জন রিক্সাওয়ালায় প্রথমে ঘাড় নড়িয়ে না করে দিলেন। 4 নম্বর জন বললেন, মানে বাবু ওপথে রাত বিরেতে যাওয়া ঠিক হবে নি, আপনি কোথা থেকে আসছেন? আসলে অনেক বিপদে পড়েছি, আর বিপদে পড়ে আমাকে তুলাডাঙ্গা গ্রামে যেতে হচ্ছে। ওখানে আমার এক বন্ধুর বাড়ি। আমি থাকি হাসানখালি গ্রামে। কিছু জিনিসপত্র কেনার জন্য এখানে এসেছিলাম। এখন শুনি হাবিবপুর নারকেলডাঙ্গা লাইনে কোনো ট্রেন নেই। এবার মুশকিলটা হচ্ছে এত রাতে এত জিনিসপত্র নিয়ে স্টেশনে তো আর থাকা যাবে না, তাই আর কি এক প্রকার বাধ্য হয়ে যেতে হচ্ছে। রিক্সাওয়ালাটা আমার কথা মন দিয়ে শুনলো, তারপর বলল, বাবু চলেন, আপনাকে আমি ওই ভাড়া বাড়িতে নিয়ে যাই, কিন্তু এই তুলাডাঙ্গা রাস্তায় ভুলেও যাবেন নি। রাতটা ওই ভাড়ার ঘরে থেকে কাল সকালে না হয় রওনা দিবেন। কিন্তু কেন? কি আছে ও রাস্তায়? রাতের বেলায় ওই রাস্তায় বিপদ ভরে ওঠে বাবু। সন্ধ্যার পর ও পথে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুর দর্শন। যে কজন গিয়েছে ওই রাস্তায় তারা আরো কেউ বেঁচে ফেরেনি বাবু। সবাই বলে বাঁশবাগানের ভিতরে নাকি ভূত আছে, আর তারাই গিলে খায় মানুষগুলোকে, তারপর ওই বাঁশবাগানের একদম সামনের রাস্তায় ফেলে রেখে দিয়ে যায়। সকালবেলার কোনো পথচারী ওই রাস্তা দিয়ে গেলে তাদের নজরে পড়ে সেই খুবলে খাওয়া মৃতদেহগুলো। আপনি দেখলেন না বাবু, এতগুলো রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলেন, কেউ যেতে রাজি হলো না। ওই কারণেই। আমি রিক্সাওয়ালার কথা শুনে হো হো করে হেসে উঠলাম, দিয়ে বললাম, আরে কি সব বলছেন? ভূত ভূত আবার বাস্তবে কিছু হয় নাকি? ভূত হলো মানুষের মনের কল্পনা মাত্র। ধুর, ওর কোনো অস্তিত্বই নেই।
দেখো গা, ও হয়তো পথে কোনো ভয়ানক জন্তু বা জানোয়ার আছে, ওরাই মানুষকে মেরে ওরকমভাবে খাবলে খুবলে খেয়ে চলে যায়। সে আপনি বাবু যা খুশি বলতেই পারেন, কিন্তু আমি সত্যিই বিশ্বাস করি। শুধু আমি না, এই বড়বাজার চত্বরের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে ওই রাস্তায় তেনারা আছেন। আপনি নিজের চোখে না দেখলে আপনিও বিশ্বাস করতে পারবেন নি। আমি রিক্সাওয়ালার গাল গল্প শুনে সময় নষ্ট করার জন্য বিন্দু মাত্র আগ্রহী ছিলাম না। তাই রিক্সাওয়ালার উদ্দেশ্যে বললাম, দেখুন, ভালো করে ভেবে বলুন, আমি আপনাকে দ্বিগুণ পয়সা দেব ওই আমাকে তুলাডাঙ্গা গ্রামে একটু নামিয়ে দেওয়ার জন্য। গরিব মানুষকে পয়সা দেখিয়ে কিনছেন বাবু? আর নিজের প্রাণটাই না থাকলে টাকা দিয়ে করব কি? ওই বাঁশ বাগানের জঙ্গলের পথে আমি ভুলেও যাব নি। আপনি বলেন তো, আমি আপনাকে বাঁশ বাগানের শুরুর রাস্তায় নামিয়ে দিতে পারি, কিন্তু তারপর আমাকে দ্বিগুণ কেন 10 গুণ টাকা দিলেও আমি যাব না। আমি অগত্যা আর কোনো উপায় না পেয়ে তাতেই রাজি হয়ে রিক্সার ওপর উঠে পড়লাম। প্রায় 2 কিলোমিটার পথ রিক্সা করে এসে থামলো রিক্সা ওই বাঁশ বাগানের সামনে। বাবু, আরো একবার ভেবে দেখতে পারতেন, এই বাগানের ভেতর যারা রাতের বেলা ঢুকেছেন তারা কিন্তু আর কেউ বেঁচে ফেরেনি। আপনি বলেন তো, আমি আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি আপনাকে। যতই হোক, কোনো মানুষকে তো জেনে শুনে নিজের হাতে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি নে। আপনি চলুন বাবু, আমি আপনাকে ভাড়া বাড়ি দেখে দেব। আপনি যান, আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। আর এই সামান্য বাঁশ বাগানটা পেরিয়ে গেলেই তো তারপর তুলাডাঙ্গা গ্রাম। রিক্সাওয়ালা আর বেশি কথা না বলে টাকা নিয়ে গাড়ি ঘুরিয়ে উল্টো দিকে রাস্তায় রওনা দিল। আমি বস্তা দুটোর মুখখানা শক্ত করে বেঁধে পা বাড়ালাম ওই বাঁশ বাগানের দিকে। একটু আলো নেই কোথাও। গভীর অন্ধকারের থেকেও যদি কোনো অন্ধকার হয়, তাহলে তখন সেটা ছিল ওই বাঁশ বাগানের রাস্তায়। আমার তখন সদ্য যৌবন বয়স, তাই সামান্য নেশা ধরেছিলাম। আর নেশা বলতে গেলে ওই গ্রামগঞ্জের ছেলেদের যা হয়, বিড়ি আর মাঝে মধ্যে একটু আধটু পেটে জল টল পড়তো আর কি। আমার পকেটেও একটা বিড়ির বান্ডিল ছিল, আর তার সাথে ছিল একটা ছোট্ট গ্যাস লাইটার, আর সেই লাইটারের পেছনে একটা ছোট টর্চও ছিল। আমি পকেট থেকে একটা বিড়ি বার করে সেটা ধরালাম, আর ওই লাইটারের টর্চটা জ্বালালাম। বড় বড় লতা পাতা এসে ঠেকেছে এই বাগানটার চারিদিকটাকে, আর তার ভেতর দিয়ে লম্বা লম্বা বাঁশ গাছ। একবার মাথাটাকে তুলে উপর দিকে তাকালাম, দেখলাম বড় বড় বাঁশ গাছগুলো কেমন যেন দৈত্যের মতো এক পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস আমায় এসে ঘিরে ধরল। আমি তখন বাগানের বেশ খানিকটা ভেতরে চলে এসেছি। হঠাৎই অনুভব করলাম বাতাসটা কেমন যেন ভারী অতিরিক্ত মাত্রায় ঠান্ডা হয়ে গেল। এর কারণটা আমি কোনো মতেই বুঝতে পারলাম না। বস্তা দুটোকে মাটিতে নামিয়ে রেখে আমি গায়ের শালটাকে ভালো করে জড়িয়ে নিলাম। মুহূর্তের মধ্যেই মনে হলো যে ঠান্ডাটা যেন আরো বেশি জাঁকিয়ে পড়ল। বুঝলে, হঠাৎ একটা কনকনে ঠান্ডা হাতের মতন কেউ যেন আমার ঠিক ঘাড়ের কাছে তার হাতটা রাখলো। মুহূর্তের মধ্যে যেন শুকিয়ে কাঠ হয়ে গেলাম। আমার এখনো সেই রাতের কথা মনে পড়লে গায়ে কাঁটা দেয়। আমি স্পষ্ট অনুভব করলাম আমার ঠিক ডান কাঁধের পাশ বরাবর এক মারাত্মক রকমের ঠান্ডা সেই হাতের মধ্যে কিছু একটা পিঠ বরাবর গিয়ে থামলো। সেটার সংস্পর্শে আসতেই আমার পিঠ সহ সারা শরীরে যেন এক হিমশীতল স্রোত বয়ে গেল। এক মুহূর্তের জন্য আমার মনে হলো বোধহয় পৃথিবীতে
এর থেকে ঠান্ডা জিনিস আর কিছু হয় না। প্রথমে সাময়িক কিছুটা আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। মনের মধ্যে একটু সাহস সঞ্চয় করে মায়ের দেওয়া শালটা ভালো করে গায়ে চড়িয়ে নিলাম। তবে বেশ স্পষ্টই বুঝতে পারছি পিঠের ওপর সেই অদৃশ্য হাতের মতন বস্তুটা তখনও রয়েছে। আমি আর থাকতে পারলাম না। ঘাড় ঘুরিয়ে পেছন দিকে ফিরে বললাম, কে 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 হাত রাখলেন আমার পিঠে? বুঝতে পারলাম তৎক্ষণাৎ সেই ঠান্ডা স্পর্শটা যেন মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। চারপাশটা আবার সেই ঘুরঘুরে অন্ধকারে ভরে গেল। আমি বস্তা দুটো আবারও কাঁধে তুলে সেই গ্যাস লাইটের পিছনে থাকা টর্চের মৃদু আলোয় দেখতে দেখতে পথ চলছি। এমন সময় হঠাৎ করে মনে হলো বাগানের মধ্যে থাকা ঘাসের জঙ্গলটার ভেতর থেকে কোনো একটা বিষাক্ত প্রাণী যদি এসে ক্ষতি করে, তাই তার সাবধানের মার নেই। আগে থেকেই সতর্ক হয়ে পা টিপে টিপে হাঁটতে লাগলাম। এখন যেন সত্যি মনে হচ্ছিল রাতে এই জঙ্গলে আসার কাজটা মোটেই ঠিক হয়নি। মনের মধ্যে আবার কোথাও জানি একটা তীব্র আশঙ্কা বারবার উকি দিচ্ছিল। আসলে সত্যি কথা বলতে কি, বিপদে পড়লে মানুষের মনের মধ্যে সাবধানতার কথাটাই প্রথমে উকি দেয়। আমার বর্তমান অবস্থাটাও ঠিক সেই রকমই। মনে হচ্ছে শরীর যেন অতিমাত্রায় পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে। ইচ্ছে থাকলেও পা দুটোকে যেন অতি কষ্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আবার হঠাৎ করেই নিজের কাঁধের ওপর অসম্ভব রকমের ভার অনুভব করলাম। এখানকার ভাতটা যেন আগের থেকে অতিরিক্ত মাত্রায় ভারী। ভারে পুরো শরীর যেন একেবারে নুয়ে পড়তে চাইল। মনে পড়ল বাবা বাড়ি থেকে আসার আগে কাল রাতেই বলেছিল আমি যেন কোনো মতেই রাতে এই পথ দিয়ে না ফিরি। আর শুধু বাবাই নয়, সঙ্গে স্টেশন মাস্টার ও রিক্সাওয়ালা দুজনেই অনেকবার বারণ করেছিলেন। কিন্তু আমি এক প্রকার জেদের বশে যে কাজখানা করলুম তা একেবারে মোটেই ঠিক কাজ হয়নি। এখন সত্যি মনের মধ্যে কোথাও একটা প্রশ্ন বারবার এসে ঘুরপাক খাচ্ছে, কি আছে এই জঙ্গলে? কিন্তু এই প্রশ্ন থাকলেও সঠিক জবাব দেওয়ার মতো লোক নেই। তাই অগত্যা প্রশ্নটাও নিজের মনের মধ্যে রেখে দিতে হলো। এখন মাথার মধ্যে এলোমেলো অনেক রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু তাতে শরীর থামালে চলবে না। এ কথা ভাবতে ভাবতে সাহস সঞ্চয় করেই সামনের দিকে এগিয়ে গেলাম। বেশ কিছুটা পথ এগোতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে সমস্ত বাঁশ বাগান ভেদ করে এক পৈশাচিক হাসির শব্দে ভেসে গেল চারিদিক। শুধু একজন নয়, অনেকখানি গলায় বিভৎস হাসির শব্দ। ঠিক যেন একগুচ্ছ শকুন নতুন কোনো গরুর মৃতদেহ দেখলে যেভাবে উল্লাস করে, ঠিক সেভাবেই সেই তীব্র হাসির শব্দ যেন গোটা বাঁশ বাগানে প্রতিটা গাছের ডালে ডালে প্রতিফলিত হচ্ছে। আমার ঠিক মাথার ওপর থাকা বাঁশ গাছটা হঠাৎই দমকা হাওয়ার দাপটে দুলতে দুলতে পাতার সরসর আওয়াজের সঙ্গে সেই বিভৎস হাসির শব্দ শুনে যেন ক্রমশ আমার দিকে নুয়ে পড়ছে। আমার মেরুদণ্ড বরাবর আবারও একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে মনে ভাবলাম, নিজের অজান্তেই কারোর কথা না শুনে বোধহয় আমি
জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছি। সেই কান ফাটানো হাসির শব্দ উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাব তেমন বুকের পাটা আমার ছিল না। আমি সেখানে দাঁড়িয়েই ঠক ঠক করে কাঁপতে লাগলাম। শীতের রাতে সারা শরীর আমার ঘামে ভিজে গেল। আমার মনে হলো কেউ যেন আমার পা দুখানা মাটিতে শক্ত করে আটকে রেখে দিয়েছে। আমার আর নড়ার ক্ষমতা নেই। সারা শরীর ক্রমশ পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমার পেছন দিকে মাটি ভেদ করে কিছু যেন একটা ওপরের দিকে উঠে আমার পা দুটোকে ক্রমশ মাটির ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার হাতে তখনও গ্যাস লাইটারের সেই টর্চের মৃদু আলো জ্বলছিল। তাতে যা দেখেছিলাম সে কথা আজও মনে পড়লে শরীর ভয়ে কাঁটা দিয়ে ওঠে। ঘোষ তার দিকে তাকিয়ে দেখলাম সত্যি তার জামার নিচে থাকা হাতের লোমগুলো খাড়া হয়ে গেছে। ঘোষ তা আবার বলতে আরম্ভ করলো, দেখতে পেলাম প্রায় 5 ইঞ্চির মতো লম্বা লম্বা কালো কালো নখ যুক্ত দুটো হাত আমার পা দুটোকে টেনে ধরে রেখেছে। তবে সেটাকে শুধু হাত বললে ভুল হবে। সেই হাত নয়, সেই হাত থেকে চামড়াগুলো ঝলসে যাওয়া সেই মাংসর মতন, যেগুলো খসে খসে মাটিতে পড়ছে। বিভৎস কালো কালো ঝলসানো সেই হাত, আর তাদের তীক্ষ্ণ ধারালো সূচালো নখগুলো যেন চকচকে বল্লভের মতো ধারালো খোঁচের মতো দেখাচ্ছে। নখের ভেতরে শুকিয়ে যাওয়া কালো রক্ত জমাট বেঁধে আছে। সামান্য মানুষের নাড়ি ভুঁড়িও বোধ হয় এতে লেগে রয়েছে। একই তো ঘুটঘুটে কালো অন্ধকার, তাতে এই গ্যাসের লাইটের টিমটিমে আলোয় কি আর সব কিছু স্পষ্টভাবে দেখা যায়? কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু তাতে যেটুকু আমার নজরে এলো, তাতে আমার সারা গা গুলিয়ে যাওয়ার উপক্রম। নিজের অজানা অদৃষ্টের কথা কল্পনা করলেই গাটা কেমন শিউরে উঠছে বারবার। ওই তীক্ষ্ণ ধারালো নখযুক্ত লোকগুলো খুব সুন্দরভাবে পেটের ভেতর নাড়ি ভুঁড়িগুলো ছিন্ন ভিন্ন করে দেবে। সেই নোংরা ইঞ্চি 5 লম্বা নখগুলো আমার পায়ে তখনও ওভাবেই টিপে ধরেছিল। আমি নিজের সর্বশক্তি দিয়ে ছাড়াবার সেগুলোকে অনেকবার চেষ্টা করলাম, কিন্তু কোনো মতেই সফল হতে পারলাম না। মনে হলো এরকম বিপদের সময় মানুষ হয়তো শক্তি শূন্য হয়ে যায়, তাই সে নিজের সর্বস্ব দিয়ে শত চেষ্টা করলেও কখনো বেঁচে ফিরতে পারে না। কখনো ভাগ্যের কাছেও হেরে যায়। ততক্ষণ আকাশে বাতাসে সেই হাসির শব্দ আরো জোরে প্রতিফলিত হতে লাগলো। ক্রমে সেই হাসির বেগ যেন আরো বাড়ছে। মুহূর্তের মধ্যে মনে হলো হঠাৎ করে সমস্ত বাঁশ বাগান জুড়ে একটা তীব্র ঝড় উঠল। সে অতিমাত্রিক মারাত্মক বিভৎস ঝড়, বুঝলে? এমন দমকা হাওয়ার ঝড় আমি জীবনে কখনো দেখিনি। দেখে মনে হচ্ছে কাল বৈশাখীর ঝড়ও এর কাছে তুচ্ছ। কিছুক্ষণের মধ্যে স্পষ্ট বুঝতে পারলাম ঝড়ের তাণ্ডব হচ্ছে কিন্তু বাঁশ বাগানটুকুর মধ্যেই। বাঁশ বাগানের বাইরের আবহাওয়া কিন্তু স্বাভাবিক রয়েছে। মনে হচ্ছিল বাঁশ গাছগুলো এরকম লাফিয়ে লাফিয়ে আছাড় খেয়ে পড়ছে মাটিতে, তৎক্ষণাৎ আবার উঠে পড়ছে। আমার মনে আজও একটা প্রশ্ন খুব খটখট করে, বুঝলে?
কেমন করে অমন দৃশ্য দেখে আমি সেদিন জ্ঞান না হারিয়ে সব কিছুই দেখেছিলাম। হয়তো সবটাই নিয়তির পরিহাস। এরপর আস্তে আস্তে আমার কাছে সবটা পরিষ্কার হতে লাগলো। অসংখ্য প্রেতাত্মা যেন এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়াচ্ছে। দেখলেই বোঝা যায় আজকে যেন তাদের মহোৎসব হবে। কতক্ষণ ধরে সেই ঝড়ের দাপট চলেছিল তা আমি ঠিক জানি না, কিন্তু আমার হঠাৎ মনে হলো আমার পায়ে ধরে থাকা সেই লম্বা লম্বা নখগুলো যেন সব সরে যাচ্ছে। তার বিনিময়ে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে বিভৎস দর্শন, বড় বড় কতগুলো কঙ্কাল সার শরীর। দেখে মনে হচ্ছে এদের সবাইকে কেউ যেন এক জায়গায় বন্দি করে আগুন ধরিয়ে দিয়েছে। পরিষ্কার দেখতে পেলাম শরীরের হাড় থেকে ঝলসে যাওয়া কালো মাংস আর চামড়াগুলো সব খসে খসে পড়ছে। তারা যেন মুহূর্তের মধ্যে আমাকে চারিদিক থেকে গোল করে ঘিরে ধরল। বেশ স্পষ্টই বুঝতে পারলাম নিয়তি যেন আমার জীবনের ইতি এখানেই লিখেছেন। ততক্ষণে আকাশ বাতাস জুড়ে শুরু হয়ে গেছে সেই বিভৎস ঝড় আর খ্যান খ্যানে গলায় মর্মান্তিক হাসি। আমার চারিপাশের পরিবেশটা যেন ক্রমশ ক্রমশ অসহ্য হয়ে উঠতে লেগেছিল আমার জন্য। এক বিশ্রী মাংস পোড়ার উগ্র গন্ধ নাকে লাগছে। সেই সঙ্গে পরিবেশ যেন ক্রমশ মাত্রাতিরিক্ত ঠান্ডা হয়ে উঠেছে আমার কাছে। কিন্তু তারপরে শুরু হলো আসল ভয়। সেই প্রত্যেকটা কালো কালো অবয়বগুলো এক এক পা আমার দিকে এগিয়ে আনতে শুরু করলো। তাদের সকলের হাতেই রয়েছে একই রকমের সরু সরু সূচলো লম্বা লম্বা নখ। আর আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না সেখানে, মাটিতে হুমড়ে গিয়ে পড়ে গেলাম। জন্ম থেকে আজ অব্দি আমার সাথে ঘটা প্রতিটা ঘটনায় একবার করে মনে হতে লাগলো আমার। মুহূর্তের মধ্যেই মনে হলো পরিহাস যেন তার রঙ্গমঞ্চের শেষ পর্দাটা এমনই নির্মমভাবে আমার ওপর দিয়ে টেনে নিয়ে যেতে চাই। আমিও মন শক্ত করে নিজের ভুলের প্রায়শ্চিত্তের জন্য নিজেকে মৃত্যুর কোলে সঁপে দেওয়ার জন্য প্রস্তুত হলাম। আমি আর চোখ খুলে রাখতে পারলাম না। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। হঠাৎই একটা অতি পরিচিত কণ্ঠস্বর কানে এলো। মুহূর্তের মধ্যেই চমকে উঠে চোখ খুলে দেখি আমার সামনে আমার বন্ধু অমিও দাঁড়িয়ে রয়েছে। মনের মধ্যে একটা অদ্ভুত খটকা লাগলো, কারণ সে সময় ওই কণ্ঠস্বর কোনোভাবেই শুনতে পাওয়ার কথা নয়। প্রথমে আওয়াজটা শুনে আমি রীতিমতো চমকে গেলেও আমার হাতে থাকা লাইটারটার পিছনে টর্চটা জ্বালিয়ে স্পষ্ট দেখতে পেলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে অমিও। তখন আমার মনটা আনন্দে ভরে গেল। আমার সেই কোন ছোটবেলার বন্ধু সে 15 বছর বয়সে হাসানখালী গ্রাম ছেড়ে চলে এসেছিল এই তুলোডাঙ্গা গ্রামে, এবং কাকতালীয়ভাবে আমি যে তাদেরই বাড়ি যাচ্ছিলাম। ওকে দেখে আমার বুকে একটু সাহস এলো, বুঝলে। আমার চোখ দিয়ে তখন দুপোটা জলও গড়িয়ে পড়ল, কারণ আজ হয়তো অমিও না এলে আমার আর প্রাণটাই থাকতো না। আমি নিজেকে সামলে নিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, আরে অমিও, তুই এখানে কি করছিস? আমি তো তোদের বাড়ি যাচ্ছিলাম, কিন্তু এই বাঁশবাগানে ঢুকে এমন বিপদে পড়ব তা আমি স্বপ্নেও কল্পনা করিনি। যাক, তোকে দেখে তবু মনের মধ্যে একটা ভরসা পেলাম। চারপাশে তখন একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে।
যেন মুহূর্তের মতো সব শান্ত হয়ে গেছে। ঘটনাটা আমার বড় অদ্ভুত লাগলেও এই বিষয়ে তখন আমি অমিয়কে কিছু বলার মতো সাহস পেলাম না। মনের মধ্যে থেকে সেই চাপা ভয় আর উত্তেজনাটা পুরোপুরি নিমেষে উধাও হয়ে গেল, যেন নিজেকে এখন আগের থেকে আরও অনেক বেশি হালকা লাগছে। আমিও কোনো মতে নিজের শক্তি সঞ্চয় করে মালপত্র ভর্তি বস্তা দুটোকে কাঁধে তুলে নিলাম। অন্ধকার রাতে এই জঙ্গলে এসে তুই খুব ভুল করেছিস কার্তিক। বারণ করা কথাগুলো তোর শোনা উচিত ছিল। আমি একটু কাঁচুমাচু করে বললাম, না মানে তুই তো জানিস যে আমি ভূত টুত এইসব জিনিসগুলো কোনোদিনই বিশ্বাস করি না। আমার তো এতকালে মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে ভূত বলে বাস্তবে কিছু হয় না, সবটাই মানুষের কল্পনা মাত্র। কারণ ছেলেবেলায় পণ্ডিত মশাইয়ের মুখে শুনেছিলাম মানুষের মৃত্যুর পর তাদের আত্মা পঞ্চভূতে বিলীন হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকে যে অভিজ্ঞতার শিকার আমি হলাম তা আমি কোনোদিনও ভুলবো না। উফ, এক মুহূর্তের জন্য আমার তো মনে হয়েছিল যে আজকে আমার জীবনের শেষ দিন। আজ ঠিক সময় যদি তুই না এসে পড়তিস তাহলে কি হতো কে জানে বন্ধু। তারপর হঠাৎ করেই মনে হলো অমিও তো সবই জানে, তাহলে ও এত রাতে এখানে কি করছে? আমিও আর মনের কৌতূহল চেপে রাখতে পারলাম না। আমিও প্রশ্ন করলাম, আচ্ছা অমিও, তুই তো এই বাঁশবাগান সম্বন্ধে সবকিছু জানিস, তাহলে তুই কি করছিস এত রাতে? আমি এই তো এই দোকান থেকে ফিরছিলাম। আরে আর বলিস না, আমিও তো তোর মতোই হতভাগা ছিলাম রে। কিছুতেই বিশ্বাস করতাম না এই বাঁশবাগানে ভূত বলে সত্যি কিছু আছে। নে 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 চলো, ও সব কথা পরে হবে, এখনো সময় নষ্ট করিস না। রাত অনেকটা গভীর হলো, চল তাড়াতাড়ি বাড়ি চল। আমারও আর দাঁড়িয়ে থাকার ইচ্ছে হলো না। সেই অন্ধকারের মধ্যে টর্চের আলোয় দুজনে পথ চলতে লাগলাম একসাথে। বেশ খানিকক্ষণ হাঁটার পর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। শুধুমাত্র আমার যেন পায়ের শব্দ হচ্ছে শুকনো পাতার ওপর। মাঝে মাঝে আলো জ্বালিয়ে দেখেও নিচ্ছি অমিও আমার থেকে একটু আগে একটু তফাতে হাঁটছে। ওকে যেন দেখে মনে হচ্ছে এই বাঁশ বাগানের সমস্ত জঙ্গলটাই ওর নখো দর্পণে। কি সুন্দর অনায়াসে অন্ধকারের মধ্যে হনন করে হেঁটে চলে যাচ্ছে সে। ওর কাছাকাছি আসার জন্য আমাকে বারবার দৌড়ানোর মতন অবস্থায় পড়তে হচ্ছে। আরে অমিও, দাঁড়া দাঁড়া, এত বড় একটা ধকল নিয়ে আমি এখনো নিজেকে ঠিক সামলে উঠতে পারিনি, বুঝলি? হাত পাগুলো কেমন যেন একটা কেঁপে কেঁপে যাচ্ছে। একটু আস্তে আস্তে হাঁট না। অমিও একটু তফাতে গিয়ে থামলো। আমি একটু জোরে পা চালিয়ে ওর সঙ্গে পাল্লা দিয়ে একসাথে হাঁটতে লাগলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা অমিও, তোর খবর কি রে? কেমন আছিস সেটা তো বল। কি করছিস এখন? আর বাড়ির সকলে কেমন আছে? সব খবর ভালো তো নাকি? হ্যাঁ রে, সকলেই খুব ভালো আছে, আমিও ভালোই আছি। তবে জানিস তো, এখন আর আগের মতো ঠান্ডা লাগার ধাতটা নেই, তাই নূপুর ডাক্তারের ওষুধটাও খেতে হয় না আর। আমার মনে পড়লো সেই বছর 10-15 আগেকার ঘটনা। ওর মা প্রতি সপ্তাহে নূপুর ডাক্তারের কাছ থেকে ওর ঠান্ডা লাগার ওষুধ নিয়ে আসতো। ওর ঠান্ডা লাগার ধাতটা সে ছোটবেলা থেকে ছিল। বাহ, যাক, তাহলে তো ঠান্ডা লাগাটা অবশেষে কমলো, কি বলিস? হ্যাঁ, তা যা বলেছিস। হ্যাঁ, তবে জানিস তো, এখন আর শরীরে কোনো কষ্ট হয় না। বাহ, এ তো খুব ভালো কথা রে। আর এখন কাজকর্ম কিছু করছিস নাকি? কাজ আর কি করব, আগে বাবার জুতোর দোকানে কাজ করতাম, এখন আর কিছুই করি না। ও যাক, সেসব কথা বলতো। কি সুন্দরভাবে তোর আর আমার দেখা হয়ে গেল, তাই না? দেখ, এই যে দেখা হলো, এই দেখা যদি না হতো তাহলে কি হতো বলতো? এতক্ষণে বোধহয় ওরা আমাকে ছিঁড়ে খেয়ে ফেলতো। দেখেছিস তো, এখনো ভগবান আছে।
আর তার অশেষ কৃপায় আমি রক্ষা পেলাম এই যাত্রায়। অমিও কিন্তু কিছু বললে না। সে আমার কথায় যেভাবে সামনের দিকে হাঁটছিল ঠিক একইভাবে হাঁটতে শুরু করলো আবার। আচ্ছা, এই বাঁশ বাগানে যে ভূতেদের আড্ডাটা কবে থেকে হয়েছে রে? তোর দিদির বিয়েতে যখন এসেছিলাম তখন তো এসব কিছু ছিল না। আর বলিস না, সে এক বিশ্রী কাণ্ড হয়েছিল। গত বছর কালবৈশাখীর সময় ওই পাশের খামার থেকে বেশ কয়েকজন লোক চাষের কাজ ছেড়ে বাড়ি ফিরছিল। মাঠের আলপথ দিয়ে যেতে অনেকটা রাত হবে, তাই ওরা এই বাঁশবাগানের ভেতর দিয়ে আসছিল। কিন্তু সেদিন কালবৈশাখী ঝড় উঠেছিল মারাত্মক, আর সাথে ছিল ক্রমাগত বজ্রপাত। ওরা প্রায় সংখ্যায় 15-15 একটা দল ছিল, পুরুষ মহিলা তাদের ছোট বাচ্চা সকলেই ছিল ওই দলে। সেদিন ঝড়ের এমন দাপট দেখে ওরা এই বাঁশবাগানের তলায় দাঁড়ালে, আর তখন ঝড়ের দাপটে বাঁশের আঘাতে ভয়ে ওদের মধ্যে অনেকেই দল ছিন্ন হয়ে যায়। সেই সময় হঠাৎ একটা বাজ পড়ে ওই শুকনো বড় বাঁশ ছাড়টার উপর, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়, আর আবার দাপটে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাগানে। সেদিন বাগানের সাথে গোটা 15 জনই একেবারে পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের লোকে বহু চেষ্টা করলো, কোনো মতেই আগুন নেভানো সম্ভব হয়নি। তারপর থেকেই শুরু হয় বাগানের ভিতরে নানা রকম অত্যাচার উপদ্রব। গ্রামের মানুষের কারোর মাছ চুরি তো কারোর মাংস চুরি, এখান পর্যন্ত ব্যাপারটা তাও ঠিক ছিল। কিন্তু এরপর থেকে শুরু হলো আরো ভয়ানক উপদ্রব। ভূতগুলো মানুষ হত্যা পর্যন্ত শুরু করে দিল। যদিও দিনের বেলা গ্রামে 2-4 জন সাহসী মানুষ এই রাস্তা দিয়ে স্টেশনের দিকে যায় ঠিকই, কিন্তু সন্ধ্যের অন্ধকার নামার পর এই বাগান হয়ে ওঠে সাক্ষাৎ জম্পুরি। আর এর আগে তোর আমার মতো যারা ঢুকেছিল সাহস করে, তারা আর বেঁচে ফিরতে পারেনি। এই দেখ, আমরা বাগান পেরিয়ে এসেছি, ওই সামনেই তুলাডাঙ্গা গ্রাম। আমি ওর কথাগুলো এতটাই মনোযোগ দিয়ে শুনছিলাম যে খেয়াল করিনি যে কখন আমরা বাঁশ বাগানটা পেরিয়ে গিয়েছি। সামনেই তাকাতে দেখি কয়েকটা লন্ডনের টিমটিমে আলো দেখা যাচ্ছে। একটু দূরে একটা দোকানে গিয়ে বেশ কয়েকজন লোকের মাথাও দেখতে পেলাম। এতক্ষণে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু অমিওর বলা শেষ কথাটা এখনো আমার কানে বাজছে। পিছন দিকে ফিরতে ফিরতে আমি অমিওকে উদ্দেশ্য করে বললাম, যাক বাবা, এই যাত্রায় দুজনে বেশ ভালো রকম করে ফিরে এসেছি। এটা ঈশ্বরের থেকে অনেক বড় পাওনা। প্রার্থনা করি তিনি যেন আমাদের সর্বদাই এভাবে রক্ষা করেন। কিন্তু পিছন থেকে কোনো উত্তর পেলাম না। বেশ অবাক হয়ে গ্যাস লাইটের টর্চটা জ্বালিয়ে পিছন দিকে তাকাতেই দেখলাম সেখানে কেউ নেই। আমি মুহূর্তের মধ্যে হতভম্ব হয়ে বললাম, এ কি অমিও, অমিও কোথায়? সেখানে কেউ নেই, শুধুমাত্র পিছনে একটা প্রকাণ্ড বাঁশ গাছ, আর বাঁশ বাগানটা অন্ধকারে নিমজ্জিত অবস্থায় পড়ে রয়েছে। তবে আমি আর সেখানে বেশিক্ষণ একা দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তাই হোক, একেবারে বাড়ি গিয়ে দেখা করবো ওর সাথে। এই ভেবে আমি তুলাডাঙ্গা গ্রামের ভেতরে ঢুকলাম। গ্রামটা একটুও বদলায়নি, আগে যেমন ছিল তেমনই রয়েছে। গ্রামের মাঝখানে রয়েছে একটা বিশাল বট গাছ, তার চারপাশে ঝুড়ি নেমেছে এবং বেদির মতন হয়ে গেছে। সেখান থেকে উত্তর দিকে মুখ করে একটা চায়ের দোকান আছে। তা ঠিক শ্যাওলা দিঘির সাঁকো, তার নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে এক নাম না জানা নদী। বাড়ি চিনতে অসুবিধে হলো না। চায়ের দোকানে বসে থাকা গ্রামের 2 জন মানুষকে জিজ্ঞাসা করতেই তারা আমাকে ওই বাড়িটা দেখিয়ে দিল। তবে বাড়িটা কেমন যেন একটু মরা মরা হয়ে গেছে। বাড়ির সামনের উঠোনটা আসতেই নজরে পড়লো দাওয়াই সুভাষ জেঠু আর জেঠিমা একটা টিমে লণ্ঠনের আলো নিয়ে বসে রয়েছে।
বাড়ির দরজা জানলার আদলগুলো যেন কেমন শীর্ণ হয়ে গেছে। আমি বাড়ির উঠোনে প্রবেশ করে জেঠুকে উদ্দেশ্য করে বললাম, জেঠু কেমন আছেন? চিনতে পেরেছেন? আমি কার্তিক, অমিয়র বন্ধু, ওই হাসানখালি থেকে এসছি। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন তিনি। মনে হলো আমার আশাটাকে তিনি কোনোভাবেই আন্দাজ করতে পারেননি। লণ্ঠনটা নিয়ে খুব ধীর পায়ে হাঁটতে হাঁটতে আমার কাছে এসে মুখটা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন। এক জরা জীর্ণ বার্ধক্যে ভরা নুইয়ে পড়া এক মানুষ, মুখে বহু দিনের পুরনো সাদা দাড়ি গোঁফ, চোখের তলায় কালশিটে পড়ে গেছে। চেহারাটা এতটাই খারাপ হয়ে গেছে যে ওনার বুকের পাঁজরের হাড়গুলো পর্যন্ত গোনা যাচ্ছে। একটা লুঙ্গিকে কোনো মতে শরীরে আটকে রেখেছেন। আমি আর থাকতে না পেরে বাধ্য হয়ে বলে উঠলাম, এ কি জেঠু, আপনার এ কি অবস্থা? এত রোগা হয়ে গেলেন কি করে? সুভাষ জেঠু গম্ভীর গলায় বললেন, এখন ভিতরে চলো বাবা, পরে না হয় সব খুলে তোমায় বলবো। পায়ে চপ্পল জোড়া খুলতে খুলতে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমার সঙ্গে যা যা ঘটেছে সব কিছু বিস্তারিতভাবে ওনাদের বললাম। শুধু এই বাঁশ বাগানের কথাটা চেপে গেলাম। আমি এসেছি দেখে জেঠিমা আর একটা লণ্ঠন জ্বালিয়ে দিলেন আমার ঘরে। লণ্ঠনের আলোয় জেঠিমাকে দেখলাম ওনার অবস্থা জেঠুর থেকে আরও খারাপ। রোগা জীর্ণ চেহারা, মুখখানে একেবারে শুকিয়ে গেছে। বহুদিন ঠিক মতো মানুষের খাওয়া দাওয়া আর ঘুম না হলে যেমনটা হয় ঠিক তেমনটাই। আচ্ছা, অমিও কোথায় জেঠু? সেই বাঁশ বাগানের রাস্তা দিয়ে আসার পর দুম করে যে কোথায় উধাও হয়ে গেল, তারপর থেকে ওকে আর দেখতে পাচ্ছি না। দেখে মনে হলো জেঠু জেঠিমা দুজনেই আমার কথা শুনে আকাশ থেকে পড়লেন। আমি এবার একটু বেশ ঘাবড়ে গিয়ে বললাম, কেন অমিও, আপনাদের বাড়িতে এসে কিছু বলেনি? আমার সাথে তোর বাঁশবাগানেই দেখা হলো, ওই বাঁশবাগানের রাস্তাটায়। আমার কথা শুনে জেঠিমা ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন। বাবা কার্তিক, তুমি এমন কথা কেন বলছো তা আমি জানি না, তবে আমার ছেলে অমিয় মার সাথে আগে পথ ভুল করে ওই বাঁশবাগানের রাস্তায় চলে যায়। তারপরের দিন বাগানের সামনে ওর কুবলে খাওয়া লাশটা পড়েছিল। আমার ছেলে কোনোদিনই ভূত প্রেতে বিশ্বাস করতো না, নিজেকে একটু বেশি সাহসী ভাবতো। বাবা মা কারুর কথা কানে নিত না কোনোদিন। বারবার বারণ করা সত্ত্বেও একদিন রাতে কোন আক্কেলে যে বাঁশবাগানের দিকে চলে গেল তা সত্যিই আমাদের জানা নেই। হয়তো অদৃষ্টই তাকে টেনে নিয়ে গেছে। ছেলে চলে যাওয়ার পর থেকে কোনো মতে আমরা দুই বুড়ো বুড়িতে বেঁচে আছি আর পরকালের দিন গুনছি, কেবল এই ছবিটুকুকে সম্বল করে। ছেলে চলে যাবার আঘাতে তোমার জেঠু মানসিক রোগী হয়ে গেছিলেন, সব কাজকর্ম বন্ধ করে দিয়েছেন। আমাদের কয়েক ছটাক জমি আছে এখানে, সেটুকুই ভাগে দিয়ে কোনো রকমে দুই বুড়ো বুড়ির দিন চলে যাচ্ছে। এখন দুবেলা ঈশ্বরের কাছে শুধুই নিজেদের মৃত্যু কামনা করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই বাবা। আমি পুরো ঘটনাটা শুনে স্তব্ধ হয়ে গেলাম। লণ্ঠনের টিমটিমে আলোয় ঘরের দেওয়ালে স্পষ্ট দেখতে পেলাম অমিয়র একখানা ফটোতে মালা ঝুলছে। সত্যি কথা বলতে গেলে আমার মাথা তখন কাজ করছিল না। এই মুহূর্তে আমার যে কি করা উচিত কি না করা উচিত আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। নিজেকে বারবার ভুল প্রমাণ করার জন্য গায়ে অনেকবার চিমটি কাটলাম, কিন্তু হায় রে হায়, এই ঘটনাটা সত্যিই ঘটেছিল আমার জীবনে। ধীরে ধীরে আমার চোখের সামনে সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছিল।
এবার বুঝতে পারলাম অমিও কিভাবে অতগুলো ভূতদের মাঝখান থেকে আমাকে উদ্ধার করেছিল, কিভাবে সে অনায়াসে অতটা পথ আমার জীবনের একটা সঙ্গী হিসেবে সায় দিয়ে গেল। হঠাৎ আমার মাথার মধ্যে একটা খুব স্পষ্ট কথা বেজে উঠল, সেই অমিয়র বলা শেষ কথাটা। বাস্তবে চাই কিছু ঘটুক না ঘটুক, আমি তখনও মন থেকে বিশ্বাস করতে পারছিলাম না যে অমিয় সত্যি আর ইহলোকে নেই। কিন্তু তার আত্মা আজও রয়েছে, আর সেই আমায় সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে। কপালে হাত দিয়ে ঈশ্বরকে প্রণাম করতে করতে বললাম, এরকম বন্ধু যেন সবাই পায়, যে শুধু বেঁচে থেকে নয়, মৃত্যুর পরেও তার বন্ধুর জীবন বাঁচাতে মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারে। পরদিন ভোরবেলা আমি বেরিয়ে পড়লাম তুলাডাঙ্গা গ্রাম থেকে। একদম সকালের প্রথম ট্রেন ধরেই বাড়ি চলে এসেছিলাম। আমার মা বাবা দুজনকে খবরটা দিতে তারা দুজনেই ভেঙে পড়লেন। ঘোষদা একটা ম্লান হাসি হেসে বললেন, তারপর আর কি, সময় বয়ে চলে নিজের খেয়ালে। তার কাছে প্রতিদিনই নতুন। সে অতীতকে আঁকড়ে ধরে কোনোদিনই বাঁচতে চায় না আমি। তাই কালের নিয়ম অতীত হয়ে যায়, থেকে যায় শুধু স্মৃতি, বুঝলে? আর সেই স্মৃতিটুকু আঁকড়ে ধরেই মানুষ তার নিত্য দিন পার করে যায় অনায়াসে। আস্তে আস্তে আমিও বড় হয়ে গেলাম। সংসারের দায়িত্ব পড়লো কাঁধে। কাজের চাপে ছোটবেলার স্মৃতিও ক্রমশ অস্পষ্ট হতে লাগলো। তবু সেই রাত্রিরের কথা, অমিয়র কথা, ওই বাঁশ বাগানের তেনাদের কথা মনে পড়লে আজও আমার গাটা শিরশির করে ওঠে। কেউ যদি আজও আমাকে জিজ্ঞাসা করে তোমার সব থেকে কাছের বন্ধুকে, আমার উত্তরটা আজও একই থাকবে, অমিয়। বাইরে ততক্ষণে বৃষ্টি থেমেছে। ঘোষদা গল্প বলা শেষ করে দোকান গোছাতে আরম্ভ করলো। লণ্ঠনের টিমটিমে আলোতে স্পষ্ট দেখতে পেলাম ঘোষদার চোখের কোণায় বিন্দু বিন্দু জল জমেছে। আজকের গল্পটা যেন ভয়ঙ্করের থেকেও অতিমাত্রায় দুঃখের। আমারও বুকের ভিতরটা কেমন যেন হু হু করে উঠল। আজকে রাতে আর ঘুম আসবে নাকি জানি না, কিংবা ভূতের ভয় লাগবে নাকি সেটাও বলতে পারবো না, কিন্তু গল্পের শেষটা শুনে মনটা বড্ড খারাপ হয়ে গেল। ঘোষদা, সে হয়তো আজও আপনার পাশেই কোথাও আছে। দেখবেন হয়তো সারাটা জীবন আপনাকে সাহায্য করবে। সত্যি এমন বন্ধু যেন সকলে পায়। আজকের আসরটা এইভাবেই শেষ হলো, কিন্তু মনের ভেতরে চাপা কষ্টটা রয়েই গেল। ঘোষদাও দোকান বন্ধ করে দিয়ে সকলের সাথেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। আর জগন্নাথবাবু ওনার আলোটা নিয়ে আমার সাথে কোয়ার্টার অবধি এলেন। কোয়ার্টারে সিঁড়িতে উঠতে উঠতে আমি জগন্নাথবাবুর দিকে তাকিয়ে বললাম, বলছি মশাই, এবার কিন্তু আপনার জীবনে ঘটে যাওয়া গল্পগুলো আমাদের শোনাতে হবে। জগন্নাথবাবু আমার কথা শুনে হাসতে হাসতে বললেন, বলবো, তবে সে ঘটনা শোনার পর হয়তো এই কোয়ার্টারে একা থাকার সাহস করবে বলে মনে হয় না। ওনার হাতে থাকা টর্চের আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম ওনার মুখে একটা রহস্যময় করুণ হাসি ফুটে উঠেছে। শেষ হলো আমাদের আজকের নিবেদন সুদেষ্ণা ঘোষের লেখা শেওড়া দিঘির মাঠ সিরিজের দ্বিতীয় গল্প আধার নামলে ভয় নামে। গল্প পাঠে ও কথকের ভূমিকায় অভিক, জগন্নাথবাবু দেবাদ্রি, রবীন্দ্র মাস্টার দীপ, কার্তিক বাসব, দিনুদা ঋতদীপ, হরিহর কাকা সূর্যশঙ্কর, বাবা রণদীপ, স্টেশন মাস্টার প্রভাকর, রিক্সাওয়ালা রাজদীপ, অমিয় প্রমিত, জেঠু সূর্যশঙ্কর, জেঠিমা প্রজ্ঞা। গল্পের সূত্রধর আমি দেবলীনা, পোস্টার সম্পাদনায় শুভদীপ,
শব্দগ্রহণ, সহ পরিচালনা ও প্রযোজনায় শুভদীপ। সমগ্র গল্পটির পরিচালনায় স্বপ্নদীপ। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের গল্পের খেলাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের কাছে ফিরব খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।